ওকে, সবাই লেকচার কপি বের করার সামনে তাকাও। কি হয়েছে? ওই পাশে পিছে কে কে আছো? তোমরা দুজন এই সাইডে আসো, এই ফোর্থ বেঞ্চে আসো। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কোন কোন জিনিসগুলো নিয়ে ডিসকাস করছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসটা কেমন? তাসিন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে আমরা কাজটা কি করি, যে কোন একটা ওয়্যার দিয়ে বা কোন একটা কন্ডাক্টর দিয়ে কি করব, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করব। ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি কাট করি তো তখন কি হয়? ভোল্টেজ ইনডিউস হয় আর ইএমএফ ইনডিউস হয়। যে ওয়ার্ড ইউজ করো কোনোটাতে প্রবলেম হবে না। তো তাহলে ভোল্টেজ ইনডিউস হয়, তো এই ভোল্টেজটা দিয়ে আমরা কি করি, যদি একটা কমপ্লিট সার্কিট থাকে তো তখন এই ভোল্টেজটার জন্য কি হবে, ইট উইল কজ আ কারেন্ট টু ফ্লো, তাই না? তোমরা বড় হলে আরেকটা জিনিস পাবা, যে যেই কারেন্টটা ফ্লো করে ওই কারেন্টটা একটা সার্টেন ডিরেকশনে ইনডিউস হয়। ওইটা কেমন কি, ওইসব জিনিস A2 তে উঠলে শিখবা। ওকে, ফর নাও আমরা এতটুকু একটা জিনিস জানছি, কি ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে পরে কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। সো এখন এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রসেসটা পড়ছি, এটা আসলে একজনের নামে একটা ল আছে, ঠিক আছে? তার নাম হলো মাইকেল ফ্যারাডে। ফ্যারাডের নাম তো শুনছো তোমরা নাকি? কেমিস্ট্রিতে ইলেকট্রোলাইসিসের ওখানের মধ্যে কি ফ্যারাডের নাম বলা যায়? ওকে, সো তাহলে পরে এটাকে কি বলা হয়? ফ্যারাডেজ ল। এটাকে বলা হয় ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন কি বলে? The amount of voltage induced is directly proportional to the rate of change in flux linkage. Sorry. ওকে, সো তাহলে এই জিনিসটাকে কি বলে? ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। যে সে কি বলতেছে, যে কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে, হ্যাঁ, কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে। তোমার নাম জানো কি পিছে? তোমার খাতা কোথায়? ওকে, সো তাহলে যে কথাটা বলছিলাম কি জিনিস, যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কি বলে, যে কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা হলো তোমার রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ। এখন রেট অফ চেঞ্জ মানে তো বুঝে যে কোন একটা কিছুর চেঞ্জ হওয়ার রেট কত। এখন রেট অফ চেঞ্জ ইন হোয়াট? রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ। ফ্লাক্স বলা যেই কথা, ফিল্ড লাইন বলা একই কথা, ঠিক আছে? আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন বলি না, ওগুলাকে কি বলা হয়? ম্যাগনেটিক ফ্লাক্স লাইনও বলা হয়। অলরাইট, যে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি দেখে আসছিলাম বার ম্যাগনেটের জন্য, ওইসবের জন্য, তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন বলা আর ফ্লাক্স লাইন বলা একই জিনিস। তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়? ফ্লাক্স লিংকেজ। সো হোয়াট ডাজ দ্যাট মিন? একটা সার্টেন জায়গাতে কি করা হচ্ছে, যে যখন নাকি আমরা ওয়্যারটাকে এরকম ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্রসে যে 90 ডিগ্রিতে এরকম উপরে নিচে নামাবো, তো তখন কি হবে?
ম্যাগনেটিক ফিল্ড গুলি কি হবে, লিংক আপ হবে, যে এখানের মধ্যে তারা কি হয়, দে অ্যাকচুয়ালি গেট কাট, যে আমরা কি বলি যে কাটিং অ্যাকশনটার জন্য কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়, এরকম বলছিলাম না। তো তাহলে এই কাটিং অ্যাকশনের কাজটা কি, কাটিং অ্যাকশনের কাজটা হলো যে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে একটার সাথে আরেকটাকে লিংক করা, এই জিনিসটাকে আমরা একটা নাম দেই কি বলি, ফ্লাক্স লিংকেজ। এই জিনিসগুলো প্রত্যেকটাই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম, বুঝছো? বলতেছি যে এখানের মধ্যে তোমার এই জিনিসটা আমি দেখায় রাখি, এটা তোমাদের বড় হইলে পড়া, তো ওই জিনিসটা জাস্ট এখনের জন্য অল্প একটু শো করে রাখি। একটু ফিজিক্সটা কোথায়, কে বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাবো, এটা এমনি একটা এটুর একটা টপিক, ওইটা দেখাবো আর কি ফার্স্টে তোমাদেরকে, ম্যাগনেটিজম, ওইটার পরে আবার দিতেছি। কই গেল এটা, এই যে পাইছি। তো এখানের মধ্যে ফ্লাক্স লিংকেজ ব্যাপারটা আসলে কি, এটা রিলেটেড আমাদের ফর্মুলা আছে, এটা তোমরা বড় হলে পাবে। এটুতে এটা হলো এটুর সেন্ট্রিপিটাল মোশন, যে সার্কুলার মোশন বলতে একটা জিনিস আছে। তো এরকম দেখো না, রেসিং ট্র্যাক গুলি কতগুলি এরকম ইনক্লাইন করা থাকে, বাঁকানো থাকে। সো এগুলো বাঁকানো কেন থাকে, এইসব জিনিসগুলোর এক্সপ্লেনেশন, এগুলো রিলেটেড ম্যাথ আছে। এগুলি যত বড় হবে আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং পড়ালেখা আসে। ওকে, সো আমরা ম্যাগনেটিজম টপিকটার মধ্যে যাই। এই তো ম্যাগনেটিক ফিল্ডের এখানের মধ্যে দেখো এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসগুলোকে ফিল্ড লাইনও বলি আর ফ্লাক্স লাইনও বলি। এখন যদি ফিল্ড লাইন গুলি কি থাকে, দূরে দূরে থাকে, তো তখন তাদেরকে কি বলি, উইক। আর যদি ফিল্ড লাইন গুলি কাছাকাছি থাকে, তো তাহলে তাদেরকে কি বলে, স্ট্রং একটা ফিল্ড। এখন এই জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা মেজারমেন্ট দিয়ে ক্যালকুলেট করা যায়। কি করা যায়, যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডেনসিটি, মানে কি পার ইউনিট এরিয়াতে, যে একটা সার্টেন এরিয়াতে কতগুলি ফিল্ড লাইন আছে। যদি একটা সার্টেন এরিয়াতে নাম্বার অফ ফিল্ড লাইন বেশি করে থাকে, তো তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেশি। আর যদি কম থাকে, মানে কি ফিল্ড লাইন গুলো দূরে দূরে থাকলেই তো একটা সার্টেন এরিয়াতে নাম্বার অফ ফিল্ড লাইন কম হবে। তো তখন ওখানে কি বলবো, ম্যাগনেটিক ফিল্ডটা ওখানে কম আছে, বা ম্যাগনেটিক ফিল্ডটা হলো উইক, এমন টাইপের। তো এইখানের মধ্যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের এই সিম্বলটা দেখছো, সিম্বলটার নাম জানো কি বলে এটাকে? এটা হলো একটা গ্রিক লেটার, তো নামটা জানো? এটার নাম হলো ফাই। এটা বলি আমরা ওয়েবার, এটা হলো তার ইউনিট, কিন্তু এই সিম্বলটার নাম হলো ফাই। ঠিক আছে, ফাই বলে, ফি বলে, যে যেভাবে করে প্রোনাউন্স করে, বাট এটার নাম কি, ফাই। তো এইসব আমাদের নাই, আমরা বড় হলে পরে পড়বো। তো ফ্লাক্স লিংকেজের যে ব্যাপারটা, এই যে পারিছি। এখন দেখো তোমার যে কোয়েশ্চেনটা ছিল ফ্লাক্স লিংকেজের ব্যাপারে, তো ফ্লাক্স লিংকেজ আসলে জিনিসটা কি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে কি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করতেছে, ইন্টারঅ্যাক্টিং উইথ আ কয়েল অফ ওয়্যার উইথ এন টার্নস, যে একটা কয়েল অফ ওয়্যারের সাথে সার্টেন নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড, কত নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করতেছে, বেসিক্যালি কাট করতেছে, ওই জিনিসটাই ইন্টারঅ্যাক্ট করাটাই এখানে আমাদের কেসে হলো কাটিং করা। ঠিক আছে, তো এই জিনিসটাকে কি বলা হয়, ফ্লাক্স লিংকেজ বলা হয়। ওকে, তো আমাদের যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনটা লিখতেছিলাম, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনের ব্যাপারটা কি, এটা তোমাদেরকে ডিরেক্টলি লিখতে দিবে না, যা জানা রাখলাম যে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যা পড়লাম, এই জিনিসটা আসলে কার ল, ফ্যারাডের ল। ওকে, যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কি বলে, যে কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে, রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, যে কত রেটে ফিল্ড লাইন কাট করা হচ্ছে। যদি বেশি রেটে কাট করা হয়, তো তখন কি হবে, ইএমএফ বা ভোল্টেজ ইনডিউসড এর ভ্যালুটা হবে বেশি। আর যদি কম রেটে কাট করা হয়, তো তখন কি ভোল্টেজের ভ্যালুটা হবে কম। হ্যাঁ, ওই জিনিসটাই, জাস্ট এটা কার ল, ওই জিনিসটার নাম দিছি। ওকে, এটা নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমরা যেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব,
সাইকেল, কতজনের ওরকম সাইকেলের মধ্যে দেখো না যে সাইকেল যদি প্যাডেল করো তো তখন কি করে, একটা লাইট জ্বলে, এরকম দেখছো? যে সাইকেল জাস্ট পেডাল করতে সময় এটার মধ্যে লাইট জ্বলে, কিন্তু পেডাল যদি করা বন্ধ করে দাও বা চাকাটা যদি ঘোরা বন্ধ করে দেয় তো তখন কি হয়ে যায়, লাইট আবার অফ হয়ে যায় আপনা আপনি। তো এখন কি সাইকেলের লাইট জ্বলার জন্য তুমি কি কি করো, মনে করো বাসা থেকে সাইকেলটা বের করলা, বাসার মধ্যে প্লাগ ইন করে দিলা, তার জাস্ট লম্বা হইতেছে, তুমি সাইকেল করে যাওয়া, তার জাস্ট লম্বা হবে, এমন টাইপের থাকে। তো তাহলে কি সাইকেলের লাইটটা সাইকেলের সাথে কোনো ওয়্যার দিয়ে কানেকশন নাই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে ডিরেক্টলি। এন্ড হাউ ইট অ্যাকচুয়ালি লাইটস আপ, যখন আমরা পেডেল করি তখন। তো এখন পেডেলিং এর সময় কি এমন একটা হয় যে ওখানে মধ্যে লাইট গুলা জ্বলতেছে। তো এখানের মধ্যে একটা টাইপের জেনারেটর আছে, এটা স্মল স্কেলের একটা জেনারেটর, যেটাকে কি বলা হয়, ডায়নামো, বুঝছো? বাইসাইকেলের মধ্যে কি থাকে, এরকম একটা ছোট ম্যাগনেট থাকে। তো এই ছোট একটা সার্কুলার একটা ম্যাগনেট কি হয়, যখন নাকি আমরা পেডাল করব তো তখন টায়ারটা ঘুরবে না, তো টায়ারটা যে ওই ম্যাগনেটটাকে হিট করবে, যে ম্যাগনেটের উপর একটা ঘোরার মতো একটা জায়গা আছে, একটা এক্সেল দেওয়া আছে। এক্সেল হলো একটা পিভটের মতো আর কি, যে কার অ্যাবাউটে ঘুরবে। ওকে, তো তাহলে ওরকম একটা এক্সেল দেওয়া আছে। তো তখন কি হয়, যখন আমরা পেডাল করব তো তখন টায়ারটা ঘুরবে, টায়ার ঘুরলে পরে ওই ম্যাগনেটটাকে রোটেট করাবে। তো এখন দেখো কাজটা কি হয়, আমরা যদি একটু স্টুডেন্ট বুকে যাই, ওখানে থেকে ডায়নামোর ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারবো। এই এই জিনিসটা এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়, যে আমরা যখন নাকি পেডাল করতেছি কি হইতেছে, চাকাটা ঘুরবে। এখন দেখো কি হয়, এই যে মোশন অফ দা হুইল এইদিকে। তো এই যে দেখছো এই জিনিসটা ব্লু কালার দিয়ে যে মার্ক করলাম, এটা কি, এটা হলো ওই এক্সেলটা যেটা কি চাকার সাথে কানেক্টেড। তো এখন চাকা যদি ঘুরে তো তখন কি চাকার এই বাম্প গুলি এসে এটাকে ধাক্কা দিবে, তো তখন এটা কি করবে, রোটেট করবে। তো এই কাজটা কি করে, এই যে এরকম রোটেট করে। সো দিস ইজ দা রোটেটিং ম্যাগনেট। এখন আমরা কি করছি দেখো, ম্যাগনেটটা রোটেট করতেছে, আর এখানের মধ্যে কি রাখছি, কয়েল অফ ওয়্যার। সো ম্যাগনেটটা যখন নাকি রোটেট করবে তো তখন ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কে কাট করবে, এই কয়েলটা কাট করবে। তো এখন এই কয়েলটা যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করে তো তখন কি হবে, কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এন্ড ওই ভোল্টেজটাই কি করে, আমাদের বাইসাইকেল লাইটের সাথে কানেক্ট করা থাকে। সো তখন বাইসাইকেল লাইটের থ্রুতে ওই কারেন্টটা যদি ফ্লো করে তো তখন বাল্বটা কি করবে, জ্বলবে। বুঝতে পারছো? তো এমন টাইপের কাজ, যে কি বলতেছে, কি ভোল্টেজটা ইনডিউস হবে এই কয়েলে, যে ম্যাগনেটটা যেহেতু ঘুরবে, কয়েলটা স্টেশনারি, ম্যাগনেটটা ঘুরতেছে। সো তখন কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কয়েলটা কাট করবে। সো তখন কয়েলের মধ্যে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। যদি কয়েল ঘুরতো তাহলে পরে কয়েলের উপরে, বুঝছো? বিকজ কয়েলের ভিতরে ফ্রি ইলেকট্রন আছে, যে ইন্ডাকশনটা কার মধ্যে হয়, যেখানে ফ্রি ইলেকট্রন থাকে তার মধ্যে। ওকে, যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, কিসে, হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার একটা ফুল ফ্লেজেড ম্যাগনেটিক, ঠিক আছে, তার তো পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট ওরকম করে আছে, আমরা জাস্ট ম্যাগনেটটাকে কি করতেছি, ঘুরায় তার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করতেছি। ফোর্স তোমার ম্যাগনেটের উপরে আসে, তুমি কি বলতেছো বুঝতেছি, যে যদি তোমার ওয়্যারের উপর একটা ফোর্স এক্সার্ট করা হয়, মানে কি ম্যাগনেটের উপরেও তো একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করার কথা, নিউটনস থার্ড ল বাই। ইয়েস, ওইটা হয়। তো ওইটার জন্য কি আমাদের পেডাল যত করতে থাকে তত আরো বেশি কষ্ট হয়। লাইট ওয়ালা যেসব সাইকেল গুলি আছে, একবার তুমি পেডাল করা শুরু করছো তখন লাইট জ্বলতেছে। তো লাইটটা যখন নাকি জ্বলে, বলছিলাম না যে কারেন্ট যে সে ফ্লো করায়, কারেন্টের ডিরেকশনটা কোনটা হবে ওইটা কিন্তু আমাদের কি হয়, আরেকটা মানুষের ল আছে ওইটার উপরে ডিপেন্ড করে, ওইটার নাম হলো লেনজেস ল। হ্যাঁ, তো কারেন্টটা কি করে, কারেন্টটা এমন একটা ডিরেকশনে ফ্লো করে, তো তাইলে জানি যেই রিজনে ইন্ডাকশনটা হইছে, হ্যাঁ, যে যেই রিজনে ইন্ডাকশনটা হইছে ওই রিজনটাকে সে অপোজ করে। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে যখন বড় হবা তো ওই জিনিসগুলো পাবা। তো এই যে এই জিনিসটা আমরা মাত্র পড়ছি, এই ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। কি জিনিস, the size of the induced voltage across the ends of a coil is directly proportional to the rate at which magnetic fields are being cut. বলো, কয়েলটার ভিতর দিয়ে, আয়রনটা জাস্ট তোমার একটা
ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখে ওইটার মধ্যে থেকে কি করবে, ম্যাগনেটিক ফিল্ডটা ওরকম বাইরের দিকে আর যাইতে পারবে না, এই জায়গাটার মধ্যে কনফাইন্ড রাখবে, এমন টাইপের। ম্যাগনেটটা তো এই যে এখানের মধ্যে রোটেট করবে, তাই না? তো ম্যাগনেটটা এরকম রোটেট করবে, তো ম্যাগনেটিক ফিল্ড গুলা কি হইতেছে, বারবার চেঞ্জ হইতেছে না কয়েলের ভিতর দিয়ে। যে প্রথমে যখন এরকম সিচুয়েশন আছে, এই মনে করো নর্থ সাউথ, তো এখন এই আসতেছিল ফিল্ড লাইন, তো এখন যখন নাকি আরেকটু কি হয়ে গেছে, সাইডে সরে যাবে, তো তখন কি হবে, তো তখন যে আমাদের ফিল্ড লাইনের প্যাটার্নটা ওরকম মুভমেন্টটা যখন নাকি থাকবে, তখন কি কয়েলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না, যে কয়েলের ভিতর দিয়ে ফিল্ড লাইন যাচ্ছে না, তো এই ফিল্ড লাইন গুলিকে কাট করবে, বুঝছো? ওকে, সো তাহলে এখানের জন্য দেখো কি বলতেছে, figure 21.12 shows a small generator or dynamo used to generate electricity for a bicycle light. এই ব্যাপারটা কিভাবে কাজ করে, as the cyclist pedals the wheel rotates and makes a small magnet within the dynamo to turn around. As this magnet turns, কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটাও তার সাথে ঘুরবে নাকি, ম্যাগনেটের সাথে তো ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ড করে, তো ম্যাগনেট যদি ঘুরে তো তার সাথে কি করবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিও ঘুরবে। The field lines cut through the coil inducing current in it. তো তার মানে কি করতেছে, কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করাইতেছে। এখন this current can be used to work the cyclist's light. বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে কি করে, ওরকম আমাদের স্মল স্কেলের কোন একটা জেনারেটর কাজ করে, যে এটাতে কি করতেছে, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছি না, যে নিজেরা একটা মেকানিক্যাল ওয়ার্ক ডান করলাম, তো ওই ওয়ার্কের জন্য কি হইতেছে, ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছি। ওকে, এখন এখানের মধ্যে দেখো figure 21.13 shows a much larger generator used in where পাওয়ার স্টেশনে, যেগুলিতে আমাদের কি যে বাসা বাড়ির যেসব ইলেকট্রিসিটি সাপ্লাই আসে, এগুলো কি অনেক হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার হয় না, দেন মনে করো যে ফ্যাক্টরিতে প্ল্যান্টস এন্ড ওইসবের জায়গায়, তো ওগুলো কি বিশাল বিশাল পাওয়ার সাপ্লাই দরকার, তো ওইগুলোর পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের কি এত ছোট টাইপের ম্যাগনেট থাকলে পরে তো হবে না, আমাদের কি করা লাগবে, ওখানে লার্জ স্কেলে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা লাগবে। তো ওখানে আমাদের কাজটা কি হয় দেখো, to generate the mains electricity we use in our homes. In these generators the magnets are stationary and the coils rotate. যে এই বড় জেনারেটর গুলিতে কি হয়, এই বড় জেনারেটর গুলিতে এরকম, আমরা এই লাস্টের ডায়াগ্রামটা ওইটা আগেও দেখছিলাম, এই যে বড় জেনারেটর গুলিতে এরকম হয়, কি হয়, এই কয়েল গুলা রোটেট করবে। কয়েল গুলা কিভাবে রোটেট করবে, আমরা কি হাত দিয়ে ঘুরাবো, কয়েল গুলা কার সাথে অ্যাটাচ করা থাকবে, টারবাইনের সাথে, তাই না? আমরা যে ইলেকট্রিসিটি প্রোডাকশনের মেথড গুলা পড়ছিলাম, কি জিনিস, যে the coil of wire in the generator are connected to what, টারবাইন। তো এখন টারবাইনটা কিভাবে ঘুরে, টারবাইনটাকে ঘোরানো হলো আমাদের কাজ, যে আমরা যে কোনো রকম এনার্জি ট্রান্সফারিং প্রসেসে ইভেন্চুয়ালি কি করব, টারবাইনটাকে রোটেট করাবো। তো এখন টারবাইনটা যদি রোটেট করে, টারবাইনের সাথে কানেক্ট করা কয়েলটা কি করবে, রোটেট করবে। এখন কয়েলটা যদি রোটেট করে, তখন কি হইতেছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করবে নাকি। এখন দেখো একটা ব্যাপার, ম্যাগনেটটা নিচে থেকে উপরে যাইতে সময় যে ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস করবে, ওই সেম সাইডটা যদি উপর থেকে নিচে নামে, তো তখন ওখানে কি ভোল্টেজটা সেম ডিরেকশনে ইনডিউস করবে নাকি অপোজিট ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। যে এখানের মধ্যে আমাদের ফিল্ড কাটিং এর ডিরেকশনটা আমরা কি করে ফেলতেছি, চেঞ্জ করে ফেলতেছি না। একবার আমরা নিচে থেকে উপরে যাচ্ছিলাম, এরপর এটা ঘুরে কি করতেছে, উপর থেকে নিচে নামতেছে। সো তাহলে the direction in which we are cutting the field line, ওই ডিরেকশনটা চেঞ্জ হইতেছে। তো তাহলে আমরা যে ডিরেকশনে ভোল্টেজটা ইনডিউস করব, তো এই ভোল্টেজের ডিরেকশনটাও কি হবে, এই কাটিং ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে চেঞ্জ হবে। তো তাহলে আমরা এমন একটা কারেন্ট প্রডিউস করতেছি, বা আমরা এমন একটা ভোল্টেজ ইনডিউস করতেছি, যেই ভোল্টেজের কি হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়। তো আমরা তো দুইটা টাইপের কারেন্ট পড়ছিলাম, কি কি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট। তো এখন ডিরেক্ট কারেন্টের ব্যাপারটা কি ছিল, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে নাকি কনস্ট্যান্ট থাকবে, ডিরেক্ট কারেন্টে the direction of current remains constant, আর অল্টারনেটিং কারেন্টে কি হয়, ডিরেকশন অফ কারেন্টটা চেঞ্জ হয়। যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এইটা হলো আমাদের ডিরেক্ট কারেন্ট। ইভেন ডিরেক্ট কারেন্ট এমনও হইতে পারে, এরকমও হইতে পারে, কিন্তু এটা কি, এটা ডিরেক্ট কারেন্ট কেন,
because it is always on the same axis. যে বাড়তেছে কমতেছে ভোল্টেজ ফ্লাকচুয়েট করতেছে কিন্তু ভোল্টেজটা অলওয়েজ কোন অ্যাক্সিসে আছে পজিটিভ অ্যাক্সিসে আছে তো তার মানে কি তার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয় না আমরা অল্টারনেটিংটা বলবো কখন তাসফিক আমরা অল্টারনেটিংটা বলবো যখন নাকি সে একবার এই যে পজিটিভ অ্যাক্সিস এরপরে আবার কি নেগেটিভ অ্যাক্সিস একবার পজিটিভ অ্যাক্সিস আবার নেগেটিভ অ্যাক্সিস এরকম করে করে সে যখন নাকি বারবার করে কি করবে ডিরেকশনটা চেঞ্জ করবে তো তার মানে তখন তাকে কি বলবো অল্টারনেটিং কারেন্ট আর যে নাকি কারেন্টের ভ্যালু ফিক্স থাকুক বা কারেন্টের ভ্যালু ফ্লাকচুয়েট করুক যদি অলওয়েজ একটা সার্টেন ডিরেকশনে ফ্লো করে তো তখন ওই জিনিসটাকে কি বলবো আমরা ডিরেক্ট কারেন্ট তো তাহলে জেনারেটর দিয়ে আমরা কেমন টাইপের কারেন্ট প্রডিউস করতেছি ডিরেক্ট কারেন্ট নাকি অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট তো তাহলে এখানের জন্য দেখো কি বলতেছে এটা আমাদের এখন নাই এখন জাস্ট এখানের মধ্যে বলতেছে কি দেখো যে higher physics courses are likely to ask you what exactly is happening inside a generator and what is an alternator যে অল্টারনেটর মানে হলো এরকম জেনারেটর যে নাকি কি করে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে আমাদের ডাইরেক্ট কারেন্টও প্রডিউস করা যায় যায় না এরকম না তো ওগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল ডিফারেন্ট এখন কি বলতেছে the simple description given below will give you some idea of what is required যে এখানের মধ্যে ব্যাপারটা কি এই সাইডটা প্রথমে নিচে থেকে উপরে গেল দেন এইটাই ঘুরে কি করবে পরের টাইমে উপর থেকে নিচে যাবে তো একটা সার্টেন সাইড যদি তুমি ফলো করো সে কি করতেছে the direction in which it is cutting the field lines are changing so তাহলে the direction in which the voltage will be induced will also change alongside তাই না তো তাহলে এরকম একটা ব্যাপার হয় যে এই যে একটা অল্টারনেটরের মানে কি একটা অল্টারনেটর হলো এরকম একটা জেনারেটর যে নাকি কি করে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে বুঝতে পারছো তো এইটা হলো আমাদের জেনারেটরের মেইন বেসিক প্রিন্সিপাল বলো হ্যাঁ কোন ডিরেকশনে ভোল্টেজটা যাচ্ছে ওই জিনিসটা আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারবো আর ওইটাকে আমাদের লেনজেস রাইট হ্যান্ড রুল বলে রাইট হ্যান্ড দিয়েও সেম ওয়েতে আমাদের বের করা যায় যে ভোল্টেজ ইন্ডাকশনের ডিরেকশনটা রাইট হ্যান্ড রুল দিয়ে বের করে ওটা আমরা A2 তে উঠে শিখবো বাট এখন তোমাদেরকে কিন্তু অলরেডি আমি বলে রাখছিলাম যে ইন্ডাকশনটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে ওই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি যে when we are moving the coil হ্যাঁ পারিছি যখন নাকি আমরা কয়েলটাকে মুভ করাইতেছি কয়েলের ভিতরে যে ইলেকট্রনগুলি আছে তারাও তো মুভ করে তো কয়েল যদি উপরে যায় মানে ইলেকট্রনগুলি উপরে যাচ্ছে তো তাহলে ইলেকট্রনগুলি উপরে যাওয়ার জন্য देयर इज আ কারেন্ট ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন যে ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে তো কারেন্টের ডিরেকশন তাই না সো তাহলে ইলেকট্রনের ডিরেকশন এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানি সো তাহলে ওখানে থেকে কি পাবো ইলেকট্রনের উপরে কোন ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হবে ওইটা পাবো তো ইলেকট্রন যেদিকে ফোর্স পাবে ওইদিকে মুভ করবে সো ইলেকট্রনের ডিরেকশন অফ মুভমেন্টের অপোজিট ডিরেকশনে কি কারেন্ট তো কোন ডিরেকশনে কারেন্টটা ফ্লো করে ওইভাবে করে বের করা যায় বুঝছো আবার এটা রাইট হ্যান্ড রুল নামের আরেকটা রুল আছে ওইটা দিয়েও বের করা যায় বুঝতে পারছো ওকে সত্তা ডিসি মোটর দিয়ে ভোল্টেজ ইনডিউস করবা মোটর এটা তো জেনারেটর না এটা আগে থাকে এটা ভোল্টেজ বললে ভোল্টেজ ইনডিউস কোনটা ওই ডায়নামোটা ওই যে নরমাল যে মোটর মোটরে তো আমরা ইলেকট্রিসিটি দেই আমরা যদি ওই যে ইয়াটা ঘুরাই ওই কয়েলটা এখানে এই মোটরে তাহলে হ্যাঁ আমরা যদি মনে করো মোটরটা কোনো পাওয়ার সাপ্লাই দেই নাই কয়েল দিয়ে ঘুরাইতেছে তো কয়েলটা ফিল এন্ড কাট করলে ভোল্টেজ ইনডিউস হবে হ্যাঁ এটা তো অল্টারনেটিং কারণ এখানের মধ্যে কি দেখো এই যে এই সাইডটা একবার উপরে উঠতেছে দেন এই সাইডটা ঘুরে কি করতেছে নিচে নামতেছে সো এটার জন্য সেও কি করবে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করবে বুঝছো ডাইরেক্ট কারেন্টের ব্যাপারটা আরো কমপ্লেক্স যে আমাদের এই টেসলা আর এডিসন ওদের তো ফাইটের কথা শুনছো নাকি টেসলা আর এডিসনের যে ডিসি আর এসি যে দুটো ইলেকট্রিসিটি নিয়ে তাদের ডিবেট ছিল যে টেসলা বলতেছিল যে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করা ইজিয়ার এন্ড সে ওই মেথড অলরেডি দেখাইছে এন্ড লার্জ স্কেলে ওই সময় জাস্ট অল্টারনেটিং কারেন্টই বের করা যাইতো বা
প্রডিউস করা যায়, তো ওই জিনিসটা টেসলা দেখা গেছে। কিন্তু এডিসন কি করতো? এডিসন ওয়াজ দা প্রমোটার অফ ডিরেক্ট কারেন্ট, বুঝছো? তো ডিরেক্ট কারেন্টের ওই জিনিসগুলো আরো কমপ্লেক্স কয়েকটা মেথড ইউজ করা হয়, যেগুলো জিনিস আমাদের এখনো পড়া হয় না, বুঝতে পারছো? এটা আমাদের অল্টারনেটিং কারেন্টটাই এফিসিয়েন্সি তার বেশি, বুঝছো? ডিরেক্ট কারেন্টের ওই জিনিসটাও করা যায়, ওইটা আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে আমরা কেমন টাইপের কারেন্ট প্রডিউস করতে চাচ্ছি কোন স্পেসিফিক পারপাসে। ওকে, যে এখানের মধ্যে অল্টারনেটিং কারেন্টের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, যে জিনিসটা আমরা পরের ক্লাসে পড়বো, ট্রান্সফরমার। তো এখন ফার্স্টে আমরা জেনারেটরের বাকি জিনিসগুলা দেখে নিব, যে জেনারেটর এখানের মধ্যে ব্যাপারগুলো কেমন কি হচ্ছে। বাসায় যে জেনারেটর থাকে ওই জিনিসটা আমাদের টারবাইন দিয়ে চলে না, ওটা কি দিয়ে চলে? তেল দিয়ে, ঠিক আছে? তেল দিয়ে কয়েল ঘুরায়, কয়েল ঘুরলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হয়, তো তখন ভোল্টেজ ইনডিউস হয়, এটা বাসা বাড়িতে রাখা, বুঝতে পারছো? এটা জাস্ট স্মল স্কেলের জন্য, ওকে? কিন্তু লার্জ স্কেল ওই জেনারেটর গুলোর জন্য তেল গুলা বার্ন করতে করতে আমাদের অনেক বেশি কি হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায় ইলেকট্রিসিটি প্রোডাকশন। তো তখন তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল কয়েক টাইমস বেড়ে যাবে। ওকে, সো এখন আমাদের এখানের মধ্যে কয়েকটা ব্যাপার, কি কি জেনারেটর কিভাবে করে কাজ করে ওই জিনিসটার আমরা একটা আইডিয়া পাইছি, ওটা আমাদের পুরোপুরি এক্সপ্লেনেশন দিতে হবে না, জাস্ট আমরা জেনে রাখলাম যে জেনারেটরের মধ্যে কি করা হয়। বলো। ইঞ্জিন ইউজ করতে, ইঞ্জিন চালানোর জন্য তোমার কি করা লাগবে? আবার ইলেকট্রিসিটি দিতে হবে না? ওই তো, যেটা অয়েল দিয়ে চলে, তো তাহলে ওই অয়েলটাকে বার্ন করে তোমার কি করা লাগতেছে? অয়েলটাকে বার্ন করে তুমি ইঞ্জিন ঘুরাবা, ইঞ্জিন ঘুরলে পরে জেনারেটর কয়েল অফ ওয়্যার ঘুরবে, তো তাহলে ভোল্টেজ ইনডিউস হবে, তাই না? তো তাহলে ওখানের মধ্যে তোমার এফিসিয়েন্সির ব্যাপারটা চলে আসে, যে তুমি কোন মেথডে, তোমার অয়েলটা কি রিনিউয়েবল এনার্জি রিসোর্স নাকি নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স? নন রিনিউয়েবল। সো তাহলে পরে তোমার অয়েলটাকে বার্ন করলে তুমি যত বেশি এনার্জি পাবা, তোমার অয়েলটাকে যদি কি করো, ডিরেক্টলি ইঞ্জিনের মধ্যে ইউজ করো, সো তাহলে কি তার এফিসিয়েন্সিটা আরেকটু কমে যায়, বুঝতে পারছো? তো তাহলে কোন মেথডে আমাদের ম্যাক্সিমাইজ করা যায় ফাইনাল ইলেকট্রিসিটির আউটকামটা, ওই মেথডটা আমরা ফলো করি, বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমাদের জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা কি কি পড়লাম, যে সে কি করবে, ইদার কয়েলটা ফিক্স থাকবে, ম্যাগনেটটা রোটেট করবে, আর ম্যাগনেটটা মুভ করবে, অর ম্যাগনেট গুলো স্টেশনারি থাকবে, কয়েলটা রোটেট করবে। যেটাই হোক না কেন, হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর বিং কাট ইন অল্টারনেটিং ডিরেকশনস, যে এক একবার এক এক ডিরেকশনে কাট করতেছে, একবার নিচে থেকে উপরে উঠতেছে, একবার উপর থেকে নিচে নামতেছে, এরকম ডিরেকশন। তো তাহলে এরকম অল্টারনেটিং ডিরেকশনে যদি ফিল্ড লাইন গুলিকে কাট করা হয়, তো তখন তাদের মধ্যে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। এন্ড ভোল্টেজ ইন্ডাকশনটা কি, ডিরেকশন ইন হুইচ দ্য ফিল্ড লাইনস আর কাট, ওইটার উপরে ডিপেন্ড করে ভোল্টেজের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য আমরা জেনারেটরের মধ্যে জেনারেলি কেমন টাইপের কারেন্ট ইনডিউস করি, অল্টারনেটিং কারেন্ট। ভেরি গুড। এখন এই অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, তো ওই জিনিসটা আমরা দেখতেছি। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি বলতেছে দেখো, the size of the induced voltage is greater than in the bicycle dynamo, because in this generator, যে bicycle dynamo তে যত ভোল্টেজ ইনডিউস করি, আমাদের বড় অ্যাকচুয়াল জেনারেটর গুলিতে আরো কি করি, বেশি ভোল্টেজ ইনডিউস করে। হাউ, কি কি জিনিস করতেছে এখানে, একটা হলো ম্যাগনেট যেগুলো ইউজ করা হয়, ওই ম্যাগনেট গুলা কি আরো স্ট্রং, তো তাহলে ওইখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি আরো বেশি করে থাকে, তো তাহলে তাদেরকে কাট করলে কি করা যাবে, আরো বেশি ভোল্টেজ ইনডিউস করা যাবে। Then B number has more number of turns in the coil of wire, তো তাহলে কি ওই coil of wire এর নাম্বার অফ টার্নস যত বেশি থাকবে, তত কি হবে, ম্যাগনেটিক ফিল্ড বেশি বেশি করে কাট হবে, তো তার মানে ভোল্টেজ ইন্ডাকশনের ভ্যালুটা ইনক্রিজ করবে। এন্ড ফাইনালি কি করা যায়, ওই কয়েলটাকে আরো বেশি স্পিডে টার্ন করা যায়। সো কয়েলটা যত বেশি স্পিডে টার্ন করবে, তো তখন কি রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ বেড়ে যাবে না? সো রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ বেড়ে গেলে তখন কি হবে, ভোল্টেজ ইন্ডাকশনের ভ্যালুটা
বাড়বে। ওকে, এখন আমাদের ট্রান্সফরমার আসলে কোন কোন কাজে ইউজ করা হয়, ট্রান্সফরমার নিয়ে আমরা আজকে পড়বো না, জাস্ট এখন তোমাদের আইডিয়া গুলি জানবো যে তোমরা কি জানো যে ট্রান্সফরমারের কাজ আসলে কি, বলতে পারো? ভোল্টেজ কমায় দেওয়া, সে ভোল্টেজ কমাইতেও পারে, আবার ভোল্টেজ কি করতে পারে, বাড়াইতেও পারে। সে ওরকম কারেন্ট কমাইতেও পারে, কারেন্ট আবার কি করতে পারে, বাড়াইতেও পারে। এখন তোমাদের কাছে কি মনে হয় যে আমরা বাসা বাড়িতে কেমন ভোল্টেজ ইউজ করি, হাই ভোল্টেজ ইউজ করি নাকি লো ভোল্টেজ ইউজ করি? বাসা বাড়িতে কিন্তু আমরা লো ভোল্টেজ ইউজ করি, বুঝছো কেন? বিকজ বাসা বাড়িতে আমরা যে হিউম্যানস অর লিভিং যারা নাকি আছে তারা কি হয়, এরকম বেশি হাই ভোল্টেজের শক যদি খায়, বুঝছো, ইলেকট্রিক্যাল শক তো কে কখন খায় ওটা বলা যায় না, কিন্তু যখন নাকি ইলেকট্রিক শক খাবে তো তখন কি বাঁচা মরার মেইন যে ব্যাপারটা ওইটা কার উপরে ডিপেন্ড করবে, কত ভোল্টেজের শক খাইতেছে ওইটার উপর। বিকজ হিউম্যান বডির কিন্তু অনেক 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 হাই একটা রেজিস্ট্যান্স আছে, তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি কি করতে পারে না, এত ইজিলি ফ্লো করতে পারে না। তো যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স থাকবে বা যত বেশি ভোল্টেজ থাকবে তত কি হবে, তার বডির রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে তার বডির থ্রুতে কি করবে, কারেন্টটা ফ্লো করবে। এন্ড আমরা কারেন্টের ব্যাপারে অনেক বড় একটা জিনিস পড়ে আসছিলাম চ্যাপ্টার 7 এ, কি পড়ছিলাম, হিটিং ইফেক্ট অফ কারেন্ট, তাই না? যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা কি হয়, যে কারেন্ট যদি ফ্লো করে তো তখন কি হয়, ইলেকট্রন গুলি আরো বেশি বেশি করে কলিশন করে, তো তখন কি হয়, ফ্রিকশনের জন্য টেম্পারেচার আরো বেড়ে যায়। তো তখন আমাদের বডিতে যে যখন নাকি ওরকম ইলেকট্রিক শক খায় তো তখন কি হয়, বডির ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে, তো কারেন্টটার জন্য কি হবে, বডির আমাদের এই ইন্টারনাল অর্গান গুলি এসব গুলো কি হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জিনিসটার জন্য কি অনেক হাই ভোল্টেজের শক খাইলে পরে মানুষজনের বাঁচার চান্সের জন্য অনেক বেশি কমে যায়, কিন্তু লো ভোল্টেজের শক খাইলে কি তাও ফেটালিটিটা একটু কম টাইপের থাকে, বুঝতে পারছো? আর নরমালি যে গ্রাম এলাকায় ওরকম গেলে পরে দেখো না কতগুলি পাইলন দিয়ে, যে এমন টাইপের, এই যে এরকম বড় বড় কতগুলি টাওয়ার থাকে না, এরকম পাইলনের মতো, যেগুলা দিয়ে কি করা হয়, তারগুলি দিয়ে অনেক অনেক হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। তো এখানের মধ্যে ভোল্টেজটা হাই করছি কেন, এখানের মধ্যে আমরা ভোল্টেজটাকে হাই করি তাহলে জানি কারেন্টটাকে কমানো যায়, বুঝছো? কারেন্ট কমানো দিয়ে আমাদের কি লাভ, কারেন্ট কমাইলে পরে হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কম হবে, যে আমরা কি করতেছি, দুনিয়ার কাহিনী করে ইলেকট্রিসিটি প্রডিউস করলাম, এখন এই ইলেকট্রিসিটিটা যখন নাকি ট্রান্সফার করতেছি, বুঝছো, যে মনে করো একজন বেকার যে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে একটা কেক বানাইছে, এখন কেক পুরাটা বানানো শেষ, তো এখন কেক যখন নাকি কাস্টমারের কাছে ডেলিভারি দিবে ওই ট্রান্সফারিং এর সময়, তো তখন মনে করো কেকটা একটু প্যাকেটের সাথে লেগে গেছে বা কেকটা ওরকম লাভ দিয়ে কেকটা একটু সাইড দিয়ে ভেঙে গেছে, তো তখন কি হবে, এখানে ফাইনাল কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কে আসবে, কাস্টমার তো আর দেখবে না সে কত কষ্ট করে কেক বানাইছে না কেনা, সে ফাইনাল প্রোডাক্টটা চাবে। তো এরকম আমরা কি করতেছি, আমরা ইলেকট্রিসিটির জন্য পে করি, তো আমরা কি এক্সপেক্ট করবো, আমরা এক্সপেক্ট করবো যে আমরা যেন কোয়ালিটি সাপ্লাই পাই। কিন্তু এই ইলেকট্রিসিটি তারা যে প্রডিউস করলো, তারা তো অনেক কষ্ট করে ইলেকট্রিসিটি ঠিকই প্রডিউস করছে, কিন্তু এই ট্রান্সফারিং এর সময় এরকম লম্বা লম্বা তারে কাক টাক মইরে, তো আমাদেরকে লাভ আছে কাক মাইরে? তো তাহলে কি এই হাই ভোল্টেজ করাটা রিজনটা কি, কারেন্টের ভ্যালুটাকে কমায় দেয়। কারেন্টের ভ্যালুটা কমলে কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট বেশি হবে নাকি কম হবে, কম। তো হিটিং ইফেক্ট অফ কারেন্টটা যদি কম হয় মানে কি, less amount of electrical energy is being wasted as heat energy, তাই না? যে আমরা তো ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মেই চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের বাসাতে আসবে, বাসাতে আসার পরে এরপরে এই যে প্রজেক্টরের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি চাই, স্পিকারের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি চাই, দেন এসিতে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এরকম হিট এনার্জি ট্রান্সফার করতে চাই, তাই না? এরকম প্রত্যেকটা জায়গাতে আমাদের কি আছে, অন্য আরেকটা ইলেকট্রিসিটির কনভার্সনের ব্যাপার আছে। কিন্তু আমাদের কাছে আসার আগেই যদি ইলেকট্রিসিটি গুলো এরকম নষ্ট হয়ে যায়, তো তাইলে পরে তো আমাদের লস হইতেছে, যে আমাদের যে নাকি অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইয়ের ওর পাওয়ার স্টেশনের যে দায়িত্ব থাকে তার কি হবে, নাম খারাপ হবে, বলবে যে সে আসলে ঠিকমতো প্রডিউস করে না। কিন্তু আসলে প্রবলেমটা কোথায়, লং ডিস্টেন্স ট্রান্সমিশনে,
লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য কি করা হয়, অনেক অনেক হাই ভোল্টেজ রাখা হয়। এই ভোল্টেজের শক খাইলে মানুষজনের বাঁচার চান্স খুবই খুবই কমে যায়, বুঝছো? তো এখন এই ভোল্টেজের শক আমি একবার খাইছি, বুঝছো? হ্যাঁ 440, এটা কোনো ভোল্টেজ? 440 তো বাসা বাড়িরটাই তোমার আরএমএস ভোল্টেজ তোমার 420 এর ঘরে চলে যায়। এটা হলো তোমার 33,000 ভোল্ট, বুঝছো? এই 33,000 ভোল্টের এই ওয়্যার কি হয়েছে, আগে সাভারে ছিলাম, বুঝছো? তো সাভারে আগে সাভার ক্যান্টনমেন্টের ওখানে পড়তাম। তো ওখানে আব্বু আর কি ডিপিজেড ছিল তখন। তো ফুপির বাসায় গেছে যে ডিপিজেড ওদের যেসব ফ্যাক্টরি গুলি আছে, গার্মেন্টস গুলি আছে, ওদের তো পাওয়ার কাট যদি হয়, আগে তো অনেক বেশি কারেন্ট যাইতো। তো ফ্যাক্টরি গুলাতে বা ওইসব বড় বড় গার্মেন্টস গুলাতে যদি কারেন্ট যায় তাহলে পরে তো খুবই বড় লস, যে ওয়ার্কাররা বসে আছে কারেন্ট নাই দেখে কাজ করতে পারতেছে না। তো ওরা কি করতো, ওরা আসলে নিজেদের ইলেকট্রিসিটি নিজেরা প্রডিউস করতো, বুঝছো? তো ওখানের ইলেকট্রিসিটিটাই ওরকম বড় তারগুলা আমার ফুপির বাসার একদম বারান্দার সামনে দিয়ে যায়। তারপর কি করছি, আব্বুকে তো দেখতাম, আব্বু তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তো তখন আব্বু কি করতো, আব্বু এরকম তারগুলো দেখতাম যে তারগুলো এরকম কামড় দিয়ে এরকম লাইফ পার্ট গুলি বের করে কেমনে কেমনে কি কাজ করতো। আমি তো তখন বুঝতাম না, আমি জাস্ট তখন কত স্ট্যান্ডার্ড 1 এ পড়ি। হ্যাঁ, তো তখন ওখানের মধ্যে আমি যে দেখলাম আচ্ছা এমনি এমনি করে। তো এরপরে যাই ওই ফুপির পাশে বেড়াইতে গেছি, তো বারান্দায় যা বসে আছে, কিছু করার নাই। তারপরে ওই ফোন টোন চাইলাম, গেম খেলতে দেয় না, তখন কি করবো, এরপরে আমি বারান্দার মধ্যে বসে আছি একা একা। তারপর যা দেখলাম যে পাশে একটা তার আছে আর সামনে এত বড় মোটা একটা তার। তারপর কি করছি, দুইটা এন্ড এরকম লাইফ পার্ট খুলছে, বুঝছো? এই কামরা কামরা দেখলাম যে আব্বুর মতো পারি নাকি। তারপর দেখলাম আচ্ছা ঠিক আছে হয়েছে। তারপর যে এই তারটা দিয়ে ওই তারের মধ্যে মনে করো মারতেছে এরকম। হ্যাঁ, তারপর এরকম দিলাম, ওই লাইফ পার্টটা লেগে আটকায় গেছে। তো এরকম টানতেছি, আসে না। তো টানতে যায় যখন নাকি হাতটা পিছলায় আসছে, আরেক এন্ডে লাইফ পার্ট হয়ে গেছে না। তো ওই পার্টটা যখন নাকি হাতে লাগছে, কতটুকু টাইম গেছে আমি জানি না, একবারে ছিটকায় পুরো বারান্দার দেয়ালের মধ্যে পিঠ বাড়ি খায়, অবস্থা খারাপ। যে আমার হাত তখন পুরো নাম, যে হাতের কোনো ফিলিংই নাই, পিঠে যে ব্যথাটা পাইছে এমন একটা ধাক্কা মারছে, মানে বলার বাইরে। তো হাতের পুরা এতটুকু এতটুকু পুরা মাংস উঠে এসে পড়ছে, বুঝছো? পুরা হাত পুইরা শেষ। এটার পরে ফাইনালি এই জায়গা পর্যন্ত এখন সিল হয়েছে, যে এরকম কমতে 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 এই জায়গাটাই মেনলি লাগছে, বুঝছো? ওইটা আপনা আপনি ওইটা ঠিক হয়ে গেছে। ওইটা তো মনে করো পরের দিন যখন স্কুলে গেছে আমি তো পুরো ব্যাডেস, যে আরে কি আমি এত বলতে শখ খাইছি, তোরা খাইছো। তো এরকম হলো অবস্থা। তো এই জিনিসটা নিয়ে আমরা ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এটা হবে আমাদের ম্যাগনেটিজমের লাস্ট ক্লাস। ওকে, তা আমরা আজকের ক্লাসটা এখন এখানেই শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ।